তুই প্রেগনেন্ট? মানে কি সবের? প্রেগনেন্সির মানে বুঝিস? হ্যাঁ, বয়স কত তোর? 16 বছরের বাচ্চার পেটে বাচ্চা? কথাটি বলেই আরহাম মাথায় হাত দিয়ে বেডে বসে পড়ল, আর আলিশাও তার পাশে এসে বসল। প্রেগনেন্সির খবরটা সবার জন্য খুশির হলেও এই দম্পতির জন্য আতঙ্কের, কেননা তাদের বয়স অনেক কম। আরহামের 20 আর আলিশা কেবল ষোড়শী কন্যা। তাদের বিবাহিত জীবনের বয়স মাত্র 6 মাস। চলুন জেনে আসা যাক তাদের পরিবার সম্পর্কে। খান বংশের 2 ছেলে। বড় ছেলে ইজাজ খান আর তার সহধর্মিণী শাইনা খান। তাদের 2টি সন্তান রয়েছে, বড় মেয়ে নীলাশা খান আর ছোট ছেলে আরহাম মেহতাব খান। ছোট ছেলে নিয়াজ খান আর তার সহধর্মিণী আয়েশা খান। তাদেরও 2টি সন্তান রয়েছে, বড় ছেলে আরশাদ খান আর ছোট মেয়ে আলিশা খান। আর এই ঘরের হেড আর তাদের মা মেরোজা আক্তার। এই ঘরের বড়দের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে হলেও এই ঘরের ছোটদের জন্ম এবং বেড়ে ওঠা ইতালির রোম শহরে। যদিও বছর কয়েক আগে তারা সবাই বাংলাদেশের মাটিতে ফিরেছে। আরশাদের বয়স 26 আর নীলার বয়স 25। ওরা দুজন বিবাহিত, দুজনের প্রেমের বিয়ে। শুরুতে কেউ না মানলেও আস্তে আস্তে সবাই মেনে নেয়। তবে বিয়ের 2 বছরেও তাদের ঘরে সন্তান নেই, যার চিকিৎসার জন্য ওরা গত 8 মাস ধরে ইটালিতে অবস্থান করছে। এবার আসি আরহাম আর আলিশার কাহিনীতে। ছোট থেকেই তাদের সাপে নেউলের সম্পর্ক, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। ঝগড়া হোক যাই হোক, এদের কারোর জীবনে সামান্য কিছু হলেও তারা একে অপরকে বলবেই। এই সম্পর্কের বদল ঘটে আজ থেকে 6 মাস আগে। 6 মাস আগে এক রিলেটিভের প্রোগ্রামে তারা পুরো পরিবার গিয়েছিল রূপনগর। সেখানেও আরহাম আলিশাতে মেতেছিল তাদের দুষ্টামি আর ঝগড়াতে, যা তাদের আর তাদের পরিবারের জন্য নিত্যদিনের হলেও ওখানকার মানুষদের জন্য ছিল অসভ্যতার চরম সীমা। যদিও খান বাড়ির ছেলে মেয়ে বলে কেউ কিছুই বলেনি, কিন্তু এক দুপুরে আলিশা কিছু মেয়ের সাথে ঘুরতে গিয়ে ভুলবশত পুকুরে পড়ে গিয়েছিল। আর তখন পাশে আরহাম থাকায় সেই আলিশাকে তুলেছিল পুকুর থেকে কোলে করে। আর এতে দুইজনের ভেজা শরীর লেপ্টে ছিল একে অপরের সাথে। আর এই দৃশ্য দেখেই আশেপাশের সবার মুখে মুখে রটে যায় তারা অশ্লীল কাজ করতে গিয়ে ধরা খেয়েছে। বাড়িতে জানাজানি হলে খানবাড়ির সবাই রাগারাগি করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বেঁকে বসেন আরহামের দাদি মেহরোজা। তিনি বলেন খানবাড়ির ছেলেমেয়ের গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে তিনি এখান থেকে যাবেন না। খানবাড়ির ছেলেমেয়ের গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে তিনি এখান থেকে যাবেন না। আলিশা আর আরহাম এর বিয়ে আজকেই হবে। ওনার এই কথায় যেন আকাশ ভেঙে পড়ে খানবাড়ির সদস্যদের উপর। অনেক রাগারাগি করেও সিদ্ধান্ত পাল্টানো যায়নি, বরং অসুস্থ হয়ে পড়েন মেহরজা আক্তার। সেদিন দুজনের কারো অনুমতি ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আরহাম আর আলিশা। কিন্তু তারা দুইজনের কেউই এই বিষয় নিয়ে রাগ করেনি, বরং এটা ছিল তাদের কাছে একটা নিউ অ্যাডভেঞ্চার, একটা নিউ ফ্যান্টাসি। কিন্তু তাদের এই অবুঝপনায় যে সংসার হয় না, এটা কি তারা বুঝেছিল? বিয়ের পরপরই তারা ঢাকায় ফেরে। এরপর যে যার মতো আগের জীবনে ফিরে গেলেও ফেরেনি আরহাম আর আলিশা। তাদের এক রুম দেয়া না হলেও তারা মাঝরাতেই চুপি চুপি দেখা করত। আর এভাবে একসাথে থাকতে গিয়েই কিভাবে যেন তাদের মধ্যে শারীরিক চাহিদা সৃষ্টি হলো, আর দেহের মিলন হলো তারা নিজেরাই বুঝল না। এইসব কিছু বাড়ির সবার আড়াল হলেও আড়াল হয়নি একজনের, দাদির। উনি তাই সিদ্ধান্ত নিলেন দুজনকে এক রুমে রাখা হবে। যখন বিয়েই আটকাতে পারেনি কেউ, এক রুমে থাকা আটকানো হয়ে ওঠেনি কারোরই। বিগত 3 মাস ধরে তারা একসাথেই থাকে, কিন্তু এর মধ্যে প্রেগনেন্সির মতো এত অনাকাঙ্ক্ষিত খবরটা যেন সম্পর্কের মোড় বদলে দিল। হঠাৎ করে আরহাম বলে উঠল, আমি বাচ্চা চাই না। আলিশা যেন হঠাৎ থমকে গেল এই কথা শুনে। এসবের মানে কি আরহাম? আমি এই কাজটা করতে পারবো না। এটা পারবে না মানে কি? বাচ্চা বলা বয়স হয়েছে আমাদের? এখনো কেউ বিয়ের ব্যাপারটা জানে না, সেখানে বাচ্চা কিভাবে? আর তুই এখন অনেক ছোট লিসা, তুই এসব পারবি না। তুই নিজে যেখানে বাচ্চা, সেখানে বাচ্চা কিভাবে পালবি? আর আমি তো ফরএভার ব্যাচেলার, আমি কিভাবে বাবা হব? ও মাই গড! সবচেয়ে বড় কথা,
বাসায় কিভাবে বলবো? তুমি কি ভেবে বলছো? ভাবার সময় নেই লিসা, কালকে চল হসপিটাল। সব তোমার দোষ, সব তুমি আমাকে সব ইচ্ছে করে করেছো। সব আমার দোষ কিভাবে হয়? তোকে পিল এনে দেয়নি? তুই পিল ঠিক মতো নিলে এই সিচুয়েশন আসতো না। সব দোষ তোর। এটা বলেই আলিশাকে মারতে গেল। আলিশাও রেগে আরহামের চুল টেনে ধরল। ওদের চিল্লাচিল্লিতে সাইনা আর আয়েশা দৌড়ে এলো। এসেই সায়না ওদের ছাড়ালো, কিন্তু এর মধ্যেই আয়েশার চোখ পড়ল ওদের বেডে রাখা প্রেগন্যান্সি কিটের উপর। আয়েশা দেখা মাত্রই যেন থমকে গেল। আয়েশার এমন চেহারা দেখে সায়না এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করায়ও কিছু বলল না। তবে আয়েশার দৃষ্টি খেয়াল করে সায়না যখন বেডের দিকে তাকালো, তখন সেই দেখে কিছু বলার আগেই একটা শব্দে থমকে গেল। আয়েশা থাপ্পড় মেরেছে আলিশাকে। আলিশা অবাক চোখে চেয়ে থাকলো তার মায়ের দিকে, যেই মা কিনা আজ পর্যন্ত তার গায়ে একটা টোকাও দেয়নি, সেই মা তাকে মেরেছে। কিন্তু কেন? আরহাম এসেই আলিশাকে ধরল। সাইনা বেগম কিছু বলার আগেই আবার চড় মারার জন্য হাত ওঠাতেই আরহাম সামনে এসে দাঁড়ালো, যার জন্য চড়টা আরহামের বুকে লাগলো। এর মধ্যেই সাইনা এসে আলিশাকে আগলে নিল। আলিশা ফুপিয়ে কান্না করছে। কি করেছে ও? এই বয়সে মা হতে চলেছে, প্রেগনেন্সির মানেও বুঝে ও? বিয়ের পর বুঝায়নি ওকে আরাম থেকে দূরত্ব বজায় রাখতে? সময় হলে আমরাই প্রোগ্রাম করে এক করতাম ওদের, কিন্তু ও কি করেছে? বাচ্চার মানে ও বুঝে ও? এখনও স্কুল শেষ করেনি। এই মেয়েকে আজকে আমি মেরেই ফেলবো। বলে এগিয়ে যেতেই আরহাম তার ছোট মার হাত ধরে ফেলল আর শক্ত চোখে তাকিয়ে বলল। ওর এক কথার বাক্য যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। যেই ছেলে এই বিয়ে মানেই না, এখনো যাদের মধ্যে সাপে নেউলের সম্পর্ক, সেই ছেলে আলিশাকে বউ বলল, তাও সবার সামনে। যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এসব বলে লাভ নেই। ওদের বাবারা ঘরে আসুক, তারপর যা বলার বলবে। বলেই আয়েশাকে নিয়ে রুম থেকে চলে গেল। ওরা যেতেই আরহাম রুমের দরজা বন্ধ করে দিল আর আলিশাকে বলল, হেই, মরাকানা বন্ধ কর। ছোট মতো জোরও মারানি তোকে। বলেছিলাম পিল ঠিক মতো নিলে আজকে এই হাল দেখতে হতো না। সব দোষ এখন আমার, তুমি কিছু করনি। এই মেয়ে, তোর এসব বলতে লজ্জা করে না? এতটুকু বাচ্চা মেয়ে আমার মুখের উপরে এসব বলছে। শরম কর, তোর 4 বছরের বড় আমি। কিসের লজ্জা? লজ্জা তো তোমার হওয়া উচিত। একটা বাচ্চা মেয়ের সাথে এসব করতে তোমার লজ্জা করেনি? এখন আমার সাথে ঝগড়া করছো? হয়েছে, ছাড় এসব। আজকে বাবা আর ছোট বাবা আসলে কি হবে ভাবতে পারছিস? বাবা তো আমাকে মেরেই ফেলবে। মারাই উচিত তোমাকে। এই, কি বললি? আবার বল। এখন না তোকে ছোট মার হাত থেকে বাঁচালাম, আর তুই আমাকে মার খেতে বলছিস? শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? শোন, আমরা আজকে যখন মিটিং বসানো হবে, তখন আমরা বলে দিব ভুল হয়েছে, আর তুই কান্নাকাটি শুরু করে দিবি। আর তোর কান্নাতেই বাবা গলে যাবে। এর মধ্যে আমিও বলে দেব এটা ভুলে হয়েছে, আর আমরা পরিবারের সম্মানের কথা চিন্তা করে বেবিটা রাখতে চাই না। আমরা তাদের জন্যই স্যাক্রিফাইসটা করতে রাজি আছি, যেহেতু বিয়ের কথা এখনো কেউ জানে না। এটা একটু বেশি ড্রামাটিক হয়ে যায় না? মা তো আমায় আবার মারবে। চুপ কর, একটু মার খেলে খাবি। তবে এত অল্প বয়সে বাচ্চার ডায়পার চেঞ্জ করার চেয়ে ভালো। আমার কেমন যেন লাগছে। ঠিক করছি তো আমরা? বেশি ভাবিস না। কান্নার নাটক ঠিক মতো করলে তোকে নিয়ে সাজে ঘুরতে যাব, পাহাড়ে ঘুরবো। সত্যি বলছো তো? পরে আবার আমায় ফেলে যাবে না তো? বলেছি তো নিয়ে যাব। সন্ধ্যা 7টা। কিছুক্ষণ আগেই বাড়ির কর্তারা ফিরেছেন। এর মধ্যেই সাইনা বেগম সবাইকে জরুরি তলবে লিভিং রুমে ডেকেছেন। দাদিও আছেন, তবে অবাক করা বিষয় হলো উনি এখনও এই ব্যাপারে কিছুই বলেননি। কি হয়েছে হঠাৎ এভাবে ডাকার কারণ? কি হয়েছে হঠাৎ এভাবে ডাকার কারণ? আজ এত চুপচাপ, মেয়ে কোথায়? ওই বেয়াদব মেয়ের জন্যই আজ এভাবে সবাইকে নিয়ে বসতে হচ্ছে। নিয়াজ সাহেব অবাক হয়ে বললেন। কি হয়েছে? কি করেছে আমার মেয়ে? আয়েশা কিছু বলার আগেই সাইনা বেগম বললেন, আগে আরহাম আর আলিশাকে আসতে দাও, তারপর যা বলার বলবে। নীলু, যাও ওদের দুজনকে ডেকে নিয়ে এসো। নীলু অর্থাৎ বাড়ির মেয়েট
কিছুক্ষণ পর আরহাম আর আলিশা এসেছে, তবে দুজনের মুখ নিচু করে রাখা, যেন চুরি করে ধরা পড়েছে। এবার যা বলার বলো, আমাদের টেনশন হচ্ছে। আসলে আসলে কি? আসলে ওই মানে আপনি দাদা হবেন। কি বললে? যা শুনলেন, আবার বলো, কি বললে? আপনি দাদা হতে চলেছেন। কি? কে? দুজনেই দাঁড়িয়ে গেল। এর মধ্যেই আয়েশা রেগে মেগে বললেন, এই মেয়েকে অনেক করে বলেছিলাম আমি, এখন যেমন আছো তেমন থাকো, ঠিক আগের মতো। বিয়ের ব্যাপারটা মাথায় এনো না। এখন যা হলো তা শুনলে মানুষ কি বলবে? বিয়ের ব্যাপারটাই তো কেউ জানে না। আর ওর বয়স কত? যদি ওর কিছু হয়ে যায় আমি কি করব? আমার কত সাধনার ফল সেটা কি জানে? নিজের জানের উপর রিস্ক নিয়ে জন্ম দিয়েছি, এখন এই মেয়ের কিছু হলে আমি কিভাবে বাঁচব? বলেই কান্নায় ভেঙে পড়লেন আয়েশা। বাকিরা সবাই যেন থম মেরে গেছে, এমনকি আরহাম আলিশাও। তারা তো আর এত কিছু ভাবেনি। যা হওয়ার হয়ে গেছে, এখন কান্নাকাটি করে লাভ নেই আয়েশা, নিজেকে সামলাও। আর আলিশাকে দোষ দিবে না, একা এখানে সমান দোষী আরহামও। কি বলছেন? আর আয়েশা, তুমি নিজেকে সামলাও। বলেই আয়েশাকে জড়িয়ে ধরলেন। সম্পর্কে যা হলেও একে অপরকে বোনের মতো ভালোবাসেন তারা। নিয়াজ সাহেব বসে পড়লেন সোফায়। এর মধ্যেই আরহাম বলে উঠল, আমাদের কিছু বলার আছে। শুনেই সবাই ওদের দিকে তাকালো। আরহাম কনুই দিয়ে আলিশাকে গুতা মারতেই আলিশা কেঁদে উঠল আর বলল, আমরা বুঝিনি, যা হয়েছে ভুল হয়েছে। কিভাবে? যেহেতু বিয়ের কথা এখন আর কেউ জানে না, তাই আমরা ভেবেছি বাচ্চাটা আমরা রাখবো না। আর কালকে অবশ্য কথাটি শেষ হওয়ার আগেই আরহামের গালে থাপ্পড় পড়ল দাদির। এই কথাটা যেন আরেকবার উচ্চারণ না হোক, না হলে আমার যে খারাপ কেউ হবে না। আর তোমরা সবাই এমন হতাশ হচ্ছ কেন এত খুশির সংবাদে? খালবাড়ির উত্তরাধিকারী আসতে চলেছে, পুরো শহরে মিষ্টি বিলাও। কিন্তু মা, আমার মেয়ের কথাটা একবার ভাববেন না। বাচ্চা জন্ম দিতে গিয়ে যদি ওর কিছু হয়ে যায়, ও এখনো অনেক ছোট। চুপ করো ছোট বউ। আগের যুগে এই বয়সে 3 বা 4 জন বাচ্চার মা থাকতো মেয়েরা। আগের আর এখনকার দিন কি এক? আমি এই বিষয়ে আর কথা শুনতে চাই না। কিন্তু দাদি। চুপ। আজকে থেকে আলিশার খেয়াল রাখবে, আর বাচ্চাটা যদি কিছু হয় তবে আমার মরা মুখ দেখবে তোমরা। দাদি, আয়েশা রেগে চলে গেলেন নিজের রুমে। কিন্তু মা, এখনো তো বিয়ের ব্যাপারে কেউ জানে না, সেখানে বাচ্চা। এই বিষয়ে পরে কথা হবে, এখন যে যার রুমে যাও। এই কথা শুনেই আরহাম চলে গেল রুমে, আর ওর পিছে পিছে গেল আলিশা। আরহাম যেন বাচ্চার কথাটা মেনে নিতেই পারছে না, যার কারণে সব রাগ গিয়ে পড়ল আলিশার উপর। খুশি হয়েছিস এখন? সব নষ্ট করে ভালো লাগছে এখন? আমার ক্যারিয়ারের কি হবে ভাবতে পারছিস? এখনো কেউ জানে না আমি বিবাহিত, এর মধ্যে আবার বাচ্চা, তাও কিনা এই বয়সে। মিডিয়া যদি এই খবরটা জানে, আমার ক্যারিয়ারের উপর কত ইম্প্যাক্ট পড়বে ভাবতে পারছিস? আমার এতদিনের শ্রম সব বৃথা যাবে। কি করবো আমি? আরহাম খালি নিজেরটাই ভাবছে, একবারও তার কথা ভাবছে না যে আলিশারও লাইফ আছে, ও নিজেও একটা বাচ্চা। আর ওর ফ্রেন্ড সার্কেল এইসব জানলে ওর কি হবে, ওর পড়াশোনার কি হবে। আলিশা কিছুই বলল না, চুপচাপ চলে গেল ব্যালকনিতে। একটু পরেই যেন আরহামের হুঁশ ফিরল যে ও কী করলো আলিশার সাথে। কিন্তু যাওয়ার আগেই আলিশা আর চিৎকার শুনতে পেল, আর গিয়ে যা দেখলো তাতে সেই আরহাম দৌড়ে গিয়ে ব্যালকনিতে গিয়ে দেখে আলিশা টিকটিকি দেখে চিৎকার করেছে। এটা দেখেই সে এসে আলিশার মাথায় চাটি মারল। আর বিপরীতে আলিশা কি চুপ থাকে? সেও আরহামের বুকে কামড়ে দিল। আরহাম রাগি চোখে তাকাতেই আলিশা ছলছল চোখে তাকিয়ে বলল, কেন এসছো? একটু আগেই না এত কথা শোনালে। লিসা, দেখ যা বলছি রাগের মাথায় বলেছে, তবে তোর দোষ আছে। তুই ঠিকমতো পিল নিলে এমন সিচুয়েশন হতো না। আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। কোন দিন কিভাবে মিস করে গেলাম বুঝিনি। বলেই আরহামকে জড়িয়ে ধরল। আরহামও আগলে নিল আলিশাকে। তবে আরহামের মাথা টেনশনে ফেটে যাচ্ছে।
যদি খবরটা কোনোভাবে মিডিয়াতে পৌঁছে যায় তাহলে ব্যাপারটা খুবই খারাপ দিকে চলে যাবে। আরহাম একজন প্রফেশনাল সিঙ্গার। তার বন্ধুদের সাথে মিলে তার নিজের একটা ব্যান্ড আছে যেখানে মেন গায়ক আরহাম। দেশের টপ সিঙ্গারদের মাঝে তার নাম শীর্ষে আসে। তবে আরহামের এই প্রফেশনকে আলিশা ছাড়া আর কেউ সাপোর্ট করে না, কারণ বাড়ির সবার মতে তার উচিত পড়াশোনা করে পারিবারিক বিজনেস জয়েন করা। কিন্তু আরহামের শখ গিটারে সুর তোলা। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আজকে সেই কেবল 20 বছর বয়সেই নিজের আলাদা পরিচয় বানাতে পেরেছে। তার আরও একটা পরিচয় আছে, তা হলো মোস্ট ওয়ান্টেড চকলেট বয়। জীবনে সিরিয়াসনেস বলতে যার কিছু নেই, শুধু জানে লাইফটা এনজয় করতে। সব কিছু তার কাছে অ্যাডভেঞ্চার মনে হয়। নিজের গানের প্রফেশনের পাশাপাশি সেই দেশের টপ প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স 2য় বর্ষে পড়ালেখা করছে। আর আলিশাও হলো অ্যাডভেঞ্চার প্রিয় মেয়ে, তাই হয়তো বিয়ে বা সংসারের মানে তারা কোনো দিন বোঝার চেষ্টাই করেনি। আর আলিশা বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 10-এ পড়ছে, যার সব কিছু জুড়ে তার ফ্রেন্ড সার্কেল আর দুষ্টামি। তবে দিন শেষে আরহামই যেন তার শেষ ঠিকানা, যেখানে সব কথা না বললে তার দিন শেষ হয় না। আর একই ব্যাপার আরহামের ক্ষেত্রেও। বর্তমানে আলিশা আরহামের কোলে বসে তার চুল নিয়ে খেলছে, আর আরহাম বারবার বিরক্ত হয়ে বলছে, এত দুর্বল তুমি, সামান্য আমার ভার নিতে পারো না? আমি দুর্বল হলে তুই এখন প্রেগনেন্ট থাকতে না। চুপ করো। শোন, কালকে হসপিটাল যাব, গিয়ে সব চেক আপ করতে হবে। আর শোন, আজ থেকে তো লাফালাফি সব বন্ধ, কারণ বাচ্চা আমরা না চাইলেও দাদির খুব প্রিয়, আর দাদি আমাদের প্রিয়। ভাবা যায় আমরাও কারোর মাম্মা পাপা হব? এখন না ভাবলে কিছু মাস পর এমনিতেই ভেবে নেবে, কারণ তখন তুই গোলালু হয়ে যাবে। কি বললি তুই? গোলালু? বলেই আরহামকে আবার কামড় দিল। আর আরহাম বলেই আলিশার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিল। পরদিন সকালে আলিশা স্কুলের জন্য রেডি হচ্ছে, আর আরহাম ভার্সিটির জন্য। আলিশা বলে উঠল, পাগল হয়েছিস? এই অবস্থায় ওখানে গেলে আর কেউ জানলে আমাদের কপালে বাস আছে। ভীতু কোথাকার, আজ পর্যন্ত কেউ জেনেছে যে জানবে? প্লিজ প্লিজ চলো না। ঠিক আছে, যাব, চল। তবে বাকিদেরও কল দিই, আর আজকে স্কুল ভার্সিটি সব ক্যান্সেল। কিন্তু বাড়িতে যেন কেউ না জানে সেই খেয়াল থাকে যেন। অন্যদিকে পরিবারের সবাই মিলে নিচ্ছে অন্য সিদ্ধান্ত, যা তাদের ভাবনারও বাইরে। কিন্তু বড়দের এই সিদ্ধান্ত কি তারা মেনে নেবে, নাকি তাদের গল্প অন্যদিকে মোড় নেবে? আরহাম আর আলিশা রুম থেকে বের হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসে বসেছে সবার সাথে। শাইনা বেগম আলিশার পছন্দের চিজ অমলেট আর স্যান্ডউইচ ওর প্লেটে দিলেন, আর আরহামকে দিল তার ডায়েট ওটস। কিন্তু আরহামের নজর ছিল আলিশার প্লেটের দিকে। তার কেন জানি প্রতিদিন আলিশার সাথে কাড়াকাড়ি করে খেতেই হবে। আরহাম হঠাৎ করে আলিশার হাত থেকে তার হাত খাওয়া স্যান্ডউইচটা কেড়ে নিয়ে নিজের মুখে দিল। ব্যাস, এতেই আলিশা আরহামের ওটসে ভাগ বসালো। তাদের এ মারামারির এই দৃশ্য যেন খুবই নিত্যদিনের, তাই কেউ ওদের দিকে আর খেয়াল দিল না। যে যার নাস্তা করতে ব্যস্ত। কিন্তু হঠাৎ করেই শাইনা বেগম বলে উঠলেন, আলিশা, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে। বিকালে তোমার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আর আরহাম, তুমিও যাবে আমাদের সাথে। দুজনই মাথা নেড়ে সায় জানালো। তারপর দুজন বের হয়ে গেল একসাথে। সবাই জানে তারা যাচ্ছে স্কুল বা ভার্সিটি, কিন্তু ওরা জানে ওরা যাচ্ছে তাদের জায়গায়। অবশেষে তারা পৌঁছালো তাদের গোপন আস্তানায়, যেটা শহর থেকে অনেকটা দূরের পথ, জঙ্গলের মাঝামাঝি একটা লেকের ধারে। ওদের আসার একটু পরই চলে আসলো আরহাম, আলিশা আর বন্ধু বান্ধবরা। আরহামের গ্রুপ রিহান, কাহাফ, আদি, নেহা, নিধি আর আরহামের বেস্ট ফ্রেন্ড আরাফ। আলিশার গ্রুপ থেকে ছিল তার 2 জন বেস্ট ফ্রেন্ড দিহান আর মিথি। ওরা সবাই আজ অনেক দিন পর একসাথে হয়েছে। বয়সে পার্থক্য থাকলেও একসাথে থাকলে যেন এরা সবাই একটা পরিবার। আরহাম আলিশার বিয়ের কথা তাদের পরিবার ব্যতীত যদি কেউ জেনে থাকে তবে তারা এই 8 জন। যদিও তারা আলিশার প্রেগনেন্সির বিষয়ে এখনও জানে না। অনেক দিন পর একসাথে হওয়ার কারণে তারা ঠিক করলো আজকে হালকা পাতলা ড্রিঙ্ক করবে। কিন্তু কথাটা শুনেই আরহাম মানা করে দিল,
কারণ আলিশা ড্রিঙ্ক না করলেও সবার জোরাজোরিতে একটু হলেও মুখে নিবে, যেটা বেবির জন্য রিস্কি। তাই আরহাম মানা করে দিল। সবাই সন্দেহ করলেও সেই দোহাই দিল বাসায় ফিরলে সবাই বুঝে যাওয়ার। ওরা একসাথে হলে ঠিক বা বেঠিক মানে না, যা মন চায় করে। তাদের কাছে সব কিছুই যেন একটা অ্যাডভেঞ্চার। তারপর ঠিক করলো ছেলেরা লেকে সুইমিং কম্পিটিশন দিবে, আর যে হারবে তাকে সবার কথা মতো একটা ডেয়ার করতে হবে। ছেলেরা যখন প্রিপারেশন নিচ্ছিল তখনই নিধি হঠাৎ করে আলিশা বলে চিল্লিয়ে উঠল। তার চিৎকার শুনে ছেলেরা এদিকে এসে দেখলো আলিশা ইটের সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে আছে। আর তা দেখেই আরহাম দৌড়ে এসে তাকে ধরল, কিন্তু আলিশার পা থেকে রক্তপাত থামানো যাচ্ছে না। সেটা দেখে আরহাম গাড়ি থেকে ফার্স্ট এড বক্স এনে কোনো মতে ব্যান্ডেজ করে দিল আর বলল, সবাই ওটা মেনে নিয়ে যে যার গন্তব্যে রওনা হলো। আরহাম আলিশাকে কোলে করে গাড়িতে তুলে নিল আর গাড়ি স্টার্ট দিতেই বকা শুরু করলো। আর যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে বাসায় কী জবাব দিত সবাইকে? আলিশা ব্যথায় চুপ করে আছে। বাসায় ফিরতে অনেকটা দেরি হলো, আর আলিশার এই অবস্থা দেখে সবাই নিশ্চিত হয়ে গেল তারা আজ আবার কোনো অঘটন ঘটিয়েছে। এই নিয়ে এক দফা রাগারাগিও হলো। বিকেলে যাওয়ার কথা থাকলেও তাদের হসপিটাল যেতে যেতে হলো সন্ধ্যা। ডাক্তারের কেবিনে বসে আছে শাইনা, আরহাম আর আলিশা। ডক্টর নীলুফার তাদের পারিবারিক ডাক্তার, আর আপনদের মতো বলে ওনার কাছেই এসেছেন তারা, কারণ আলিশার প্রেগনেন্সির বিষয়টা খুবই গোপন রাখা হচ্ছে। যেহেতু আরহাম মিডিয়া পার্সন আর ওদের বিয়ের বিষয়ে কেউ এখনও জানে না। সব চেক আপ করে ডাক্তার বললেন, এখনই কনসেপ্ট করাটা উচিত হয়নি, তবে যেহেতু হয়েই গেছে তাই একটু এক্সট্রা সাবধানে থাকতে হবে, কারণ বয়স যেহেতু অনেক কম। টেস্ট আর বাকি সব চেক আপ করে জানা গেল আলিশা 2 মাসের প্রেগনেন্ট। হসপিটালে পুরোটা সময় আরহাম আর আলিশা যেন লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল। সব কিছু ঠিকঠাক করেই বাসায় ফিরল তারা। সব কিছুতেই আলিশার যত্ন বেড়ে গেল। তবে রাতে আবার ডাকা হলো সবাইকে লিভিং রুমে। ওখানে বড়রা জানালো তারা সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা চায় আলিশার প্রেগনেন্সির পুরোটা সময় যেন আলিশা ঘরে থাকে আর বেবি ডেলিভার হওয়ার আগে পড়াশোনাটা স্টপ রাখে। আর এই কথা শুনেই আলিশা যেন থমকে যায়। এই প্রথম যেন তার লাগলো কিছু একটা ঠিক না। প্রথম যেন সে সিরিয়াস হয়ে প্রতিবাদ করলো যে সে কিছুতেই এসব মানবে না, দরকার পড়লে বাচ্চাই রাখবে না। তার এই কথাতেই সবাই কিছুটা নমনীয় হয়ে আবার প্রস্তাব দিল যে আলিশার ও লেভেলের এক্সাম আর মাত্র 2 মাস বাকি, তারপর স্কুল শেষ জীবনের সমাপ্তি ঘটবে। তাই ভেবে চিন্তে বড়রা বলল যে ও লেভেলের এক্সামটা দিয়েই যেন গ্যাপ দেয় আলিশা, না হলে জানাজানি হলে আরহাম আর আলিশার ব্যাপারটা খারাপের দিকে যাবে। আর খান ইন্ডাস্ট্রির শত্রুরা এটাকে মুখ্য করে বিজনেসের ক্ষতি করার চেষ্টা করবে, আর আরহামের গানের প্রফেশনেরও অনেক ক্ষতি হবে। তাই সব ভেবে আলিশা আর আরহামকে মানিয়ে নিল তারা। তবে তারা কি জানে এই এক সিদ্ধান্ত আরহাম আলিশার জীবনে আগামীতে কতটা প্রভাব ফেলবে? 3 মাস পর আলিশার এক্সাম শেষ হয়েছে আরও 15 দিন আগে। এখন সে পুরোপুরি ঘরকুনোতে পরিণত হয়েছে। আসলে হয়নি, হতে বাধ্য হয়েছে পরিস্থিতির জন্য। এখন তার প্রেগনেন্সির 5 মাস চলছে। পেটটা হালকা ফুলে উঠেছে, যদিও খেয়াল না দিলে তেমন একটা বোঝা যায় না। তাই হয়তো এত দিনেও কেউ বোঝেনি। এই কয় মাসে আলিশা যেন প্রতি মুহূর্তে আরহামকে জ্বালিয়েছে। মজার ব্যাপার হলো এত কিছুর মাঝেও আরহাম একবারের জন্যও বিরক্ত হয়নি। আলিশাও যেন হঠাৎ করে শান্ত হয়ে গেল। এখন আর লাফালাফি করে না, বরং শান্ত হয়ে থাকে। ঘরে বসে থাকা ছাড়া আর তার কোনো কাজ আপাতত নেই, কারণ ঘরে তাকে কেউ বিনা কারণে এক পাও আগাতে দেয় না। আর এক্সামের পর আর পড়াশোনারও টেনশন নেই। আর আরহাম সেই বের হয় সকালে আর ফিরে রাতের বেলা। ইদানিং তার একটা নতুন গান রিলিজ হবে, যেটা নিয়ে আপাতত সে মহা ব্যস্ত। সকাল 8টা বাজে। খান ম্যানশনে তখন কিচেনে সকালের নাস্তার তোড়জোড় চলছে। আরহাম আর আলিশা তখনও ঘুম। এর মধ্যেই আরহামের ফোন বেজে উঠল। সেই ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই ওপাশ থেকে আরাফ ধমকে বলে উঠল, শালা এখনো ঘুমাচ্ছিস?
ভুলে গেছিস আজ ডাইরেক্টরের সাথে মিটিং আছে 10টায়? উঠেছি। এত ভাবিস না, আমি 10টার আগে চলে আসবো। ঠিক আছে, আয়। আরহাম ফোন রেখে নিজের হাতের উপর তাকালো। সেখানে আলিশা মাথা রেখে ঘুমিয়ে আছে। সেই আস্তে করে আলিশাকে সরিয়ে তাকে ভালোভাবে কমফোর্টার দিয়ে ঢেকে উঠে বসলো। একসাথে শাওয়ার নিয়ে বের হলো কেবল কোমরের তোয়ালে পরে। সে আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে দেওয়ার সময় খেয়াল করলো আলিশা উঠে বসেছে। আমাকে ছেড়ে উঠলে কেন? 10টায় মিটিং আছে আমার। আমাকেও নিয়ে যাও। পাগল হয়েছিস? আমি কাজে যাচ্ছি, ঘুরতে না। জানি, তাও নিয়ে যাও প্লিজ। আমার আর সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না। মা আর বড় মা ওর রুম থেকে বের হতে দেয় না, আর দাদির কাছে গেলেই শুরু হয়ে যায় তার আর দাদার প্রেম কাহিনীর গল্প। এসব আর কত শুনবো? মুভি দেখ, যা ইচ্ছা খা, কর, তোর যে ধরবি না। তোর এসব আবদার নেওয়ার জন্য বসে নেই আমি। এইভাবে বলছো কেন? বাচ্চাটা কি একার নাকি আমার? তোমারও তো। তাহলে সব কষ্ট একা আমি কেন করব? দোষ তোর, তাই তুই এই কষ্ট করবি, বুঝলি? এখন উঠে ফ্রেশ হয়ে আয়, সবে অপেক্ষা করছি ব্রেকফাস্টের জন্য। সব দোষ আমার কিভাবে হয়? আমি বলেছিলাম কাছে আসতে, এসেছিল কেন? বাধাও তো দেশ নেই। হ্যাঁ, তার শাস্তিই তো ভোগ করছি এখন। বলেই উঠে ওয়াশরুমে চলে গেল। আলিশা যেতেই আরহামও ব্রেকফাস্ট টেবিলে গিয়ে বসলো। আলিশা কোথায়? আসছে, তোমরা শুরু করো। বলতে বলতেই আলিশা চলে এসেছে। তবে অবাক করা বিষয় হলো সে এসে আরহামের পাশের চেয়ারে বসেনি, বসেছে তার বাবা নিয়াজের পাশে। এতে আরহাম ওর দিকে তাকালে আলিশা তার দিকে একবারও তাকায়নি। আরহাম বুঝেছে এই মেয়ে রাগ করেছে তার সাথে। শরীর ভালো আছে মা? জি বাবা। কিছু লাগবে আপনার? এনে দেব? না বাবা। এর মধ্যেই আয়েশা বেগম আলিশার দিকে এক গ্লাস দুধ এগিয়ে দিল, আর সাথে ডিম পোচ, আর বেশি কিছু দেয়নি, কারণ আলিশা এখন সকালে তেমন কিছুই খেতে পারে না। যা খায় সবই বমি করে ফেলে দেয়। দুধ দেখেই আলিশা মুখ কুচকালো। আমি মানা করেছি না দুধ দিতে? আমি এটার স্মেল একদম নিতে পারি না আম্মা। তোমার জন্য দেয়নি, ভাবুর জন্য দিয়েছি। শুনুনি ডাক্তার কি বলেছে? তোমার শরীরে রক্ত কম, তাই বেশি বেশি খেতে হবে। আলিশা মা, খেয়ে নাও। দুধও খেয়েই সে আর খেলো না, আর ডিমের দিকে তো ফিরেও তাকালো না, উঠে চলে গেল। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। কিছু খায় না, যা খায় বের করে ফেলে। এভাবে হলে কেমনে চলবে? বেশি চিন্তা করবে না ছোট বৌমা, এই সময়ে এমন হয়, দেখবা কিছুদিনে ঠিক হয়ে যাবে। আর তোমরা ওকে জিজ্ঞেস করে খাবার বানাবে, ওর যা ইচ্ছে করে তাই এনে দেবে। বলেই অফিসের উদ্দেশ্যে রওনা হলেন নিয়াজ আর ইজাজ সাহেব। আরহাম নাস্তা শেষ করে গেল রুমে, গিয়ে দেখে আলিশা কোথাও নেই। সে জানে আলিশা কোথায় আছে, তাই ওখানে গেল। আলিশা নিজের রুমে বিয়ের আগে যেখানে থাকতো শুয়ে শুয়ে দিহানের সাথে চ্যাট করছিল। হঠাৎ একটা হাত পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। আলিশা জানে এটা কে। ছাড়ো। রাগ করেছিস? না, আমি কেন তোমার রাগ করব তোমার সাথে? জানি করেছিস, কিন্তু তোর রাগে আমার কিছুই যায় আসে না। বলেই আলিশার ঘাড়ে কিস করল। দূরে সরো, কি বাজে স্মেল তোমার গায়ে। বলেই আলিশা নিজেকে ছাড়িয়ে উঠে বসল। আরহাম অবাক হয়ে বলল, এক থাপ্পড় দেবো ধরে। একটু আগে শাওয়ার নিয়েছে, এত এক্সপেন্সিভ পারফিউম দিয়েছে, আর তুই বলছিস বাজে স্মেল? হ্যাঁ, এই পারফিউমটা আর দিবে না। এটার স্মেল পেলেই বমি আসে। এটা তোর প্রিয় ছিল লিসা। আমার প্রিয়, কিন্তু বেবির এই পারফিউমটা পছন্দ না। তাই ও বলেছে মাম্মাম তুমি পাপাকে বলবে এটা আর না দিতে। বেবি কথা বলতে পারে? না, পারে না, তবে আমি বুঝতে পারি ও কি চায়। বলেই আলিশা উঠে গেল আর বলল, তুমি কেন এসছো আমার রুমে? তোমার না মিটিং আছে? যাও। তাহলে এখানে এসে সময় নষ্ট করছো কেন? যাচ্ছে। সত্যি যাবে? আমাকে নেবে না? জেদ করিস না জান, ওখানে অনেক মিডিয়ার লোকজন থাকবে, তোকে আমার সাথে দেখলে নানান প্রশ্ন করবে। ঠিক আছে, যা তুই। আমি একা একাই যাব, তোর দরকার হবে না। তোকে ছাড়াও যেতে পারি। আমি তোকে তো খালি ভদ্রতার খাতিরে বলেছিলাম। থাপড়ে গাল ফাটিয়ে দেব। আর একবার তুই বলেছিস তো। 100 বার বলবো। কি করবি তুই? আমি বললে নিস না কোথাও, কিন্তু তোর নিধি বললে ঠিকই নিতি। এখানে নিধি কই থেকে আসলো? আর ওকেও বা কেন নিতাম আমি? আর কি করবো বলছিস? এখন মোবাইল নিয়ে ফেলবো? তোরা ছোট মাকে বলবো?
তুই সারাদিন মোবাইল দেখে নষ্ট করছিস। তোকে যদি মোবাইল আর না দেয়। তোকে আমি ছাড়বো না। বলেই আরহামের চুল টেনে ধরল। লিসা, ছাড় বলছে, তাহলে একটা মায়েরও মাটিতে পড়বে না। শেষে আরহাম ও আলিশা চুল টেনে ধরল। দুজন মারামারিতে কখন যে পেটে গিয়ে পড়ল তা কেউ জানে না। ওদের চিল্লানোতে আয়শা এসে তাড়াতাড়ি ওদের ছাড়ালেন আর বললেন, আলিশা, কি শুরু করেছো তুমি এসব? দুদিন পর বাচ্চার মা হবে আর এখনো বাচ্চামি করছো? আরহাম, তোকে কতবার বলেছি পুতুলের সাথে মারামারি করবি না। এখন দায়িত্ব নেওয়া শিখতে হবে। তোমাদের কিছুদিন পর বাবা মা হবে। আর একটু আগেই কি করছিলে? এইসবের মধ্যে যদি ওই পেটে আঘাত লাগতো তখন কি হতো ভাবতে পারছো? সরি মা, আর হবে না। তবে শুরুটা এই ছাগল করেছিল। কাকে ছাগল বললি তুই? তুই নিজে একটা গরু, তাই তোর কাছে আমাকে ছাগল মনে হয়। আলিশা, দেখেছো ছোট মা, বড়দের সাথে কিভাবে বেয়াদবি করছে? বাবা তুমি যাও, তোমার না মিটিং আছে। এই বেয়াদব মেয়েকে আমি বকে দিব। তুমি মাথা গরম করো না। আরহাম আলিশার দিকে রাগী চোখে তাকিয়ে চলে গেল। ও যেতেই আলিশা কেঁদে উঠল। চুলে ব্যথা পেয়েছে সে, এটা বলেই বড় মার বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। আজ বাড়ি আসুক এই ছেলে, আমি তোর বাবাকে বলে তোর খবর করে দিব। সত্যি? হ্যাঁ সত্যি। এখন বল কি খাবি? ব্রেকফাস্টেও কিছু খেলি না। কিছুই খাবো না, এখন ভালো লাগছে না। আয়েশা অনেক আগেই রুম থেকে বিদায় নিয়েছেন, কারণ তিনি জানেন তিনি থাকলে আলিশার কান্না থামবে না, কারণ তিনি আরহামের সাইড নিয়েছেন। মিটিং শেষ করতে করতে বিকেল হয়ে গেল আরহামের। তাই সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইল, কারণ সকালে আলিশার সাথে ঝগড়া করে এসেছে আর মেরেছেও। তাই তার মন কেমন যেন করছে। বেশি কিছু তো চায়নি মেয়েটা, খালি একটু বের হতে চেয়েছিল। কিন্তু আরহামও নিরুপায় ছিল। এত মিডিয়ার সামনে আলিশাকে এনে আসন্ন বিপদ ডেকে আনার মানেই হয় না। তাই ভাবলো বাড়ি গিয়েই আলিশাকে নিয়ে বের হবে। এই ভেবে বাড়ি গিয়ে দেখলো আলিশা নেই। সেই নাকি ঘুরতে বের হয়েছে নোমানের সাথে। এটা শুনেই আরহামের রাগ যেন আকাশ ছুঁল। আরহাম বাড়ি পৌঁছে সবার আগে নিজের রুমে গিয়ে আলিশাকে খোঁজে, কিন্তু না, আলিশা কোথাও নেই। তারপর ভাবলো হয়তো সকালের বিষয় নিয়ে এখনও রেগে আছে, তাই হয়তো এখনও নিজের রুমেই আছে। তাই আলিশার রুমে গেল, কিন্তু না, সেখানেও আলিশা নেই। দেখে এবার একটু খটকা লাগলো আরহামের। তাই সে নিজের মায়ের রুমে গিয়ে নক করলো। এই টাইমে সবাই দুপুরে ভাত ঘুম দেয়, তাই সে জানি এই সময় আলিশা অন্য কারো রুমে থাকবে না। তাই সে কোথায় তা জানার জন্য মার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরেই শায়না বেগম এসে দরজা খুললেন। আরহামকে দেখে উনি বেশ অবাকই হলেন, কারণ এই ছেলে আজকাল রাত 9টার আগে বাসায় ফেরে না। তুমি এই সময় এখানে? হ্যাঁ, আজ কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম চলে আসে। ভালো। তবে আজ এদিকে আসার খেয়াল কিভাবে হলো? আপনাকে তো ইনভাইটেশন ছাড়া মা বাবার রুমে আনাই যায় না। মানে ওই আলিশা কোথায়? আলিশাকে দিয়ে তোমার কাজ কি? সকালে কত কাঁদিয়েছো মেয়েটাকে, এমনকি মেরেওছো। এই নিয়ে মেয়েটা সারাদিন কিছু মুখেও তোলেনি। মা তখন তারা ছিল, এর মধ্যে আলিশার অযৌক্তিক আবদার শুনে মেজাজ গরম হয়ে গিয়েছিল। তাই বলে মারবে? আর হবে না। এবার বলো, লিসা কই? ওকে নিয়ে বাইরে যাব। পুতুল ঘরে নেই, তাই ওকে নিয়ে আর বের হতে হবে না। ঘরে নেই মানে? কোথায় গিয়েছে অবস্থায়? ঘুরতে গিয়েছে জানি, তবে কোথায় গিয়েছে বলে যায়নি। আসলে শুনে নিও। মা, এই সময় ওকে একা ছেড়েছে কেন? জানো না ও কতটা কেয়ারলেস? বাহ, তাই বুঝি? তুমি অনেক দায়িত্ববান। নিজে তো একটা কাজও ঠিক মতো করো না, খালি পারো পুতুলের সাথে ঝগড়া করতে। আর আমার ওকে একা ছাড়িনি, ও নোমানের সাথে গিয়েছে। শুনেই আরহামের রাগ যেন আকাশ ছুঁল। নোমানের সাথে গিয়েছে মানে? ওর সাথে তার পরিবার কী ভেবে আলিশাকে ছাড়লো, যেখানে আরহাম একদমই পছন্দ করে না নোমানকে? আরহাম মনে মনে ভাবল, ওর সাথে আমার লিসাকে কেন ছাড়বে তোমরা? আমাকে জিজ্ঞেস করেছিলে? না ছেড়ে কি করব? মেয়েটা সকাল থেকে মন খারাপ করেছিল আর না কিছু খেয়েছে সারাদিন। এই অবস্থায় না খেয়ে থাকলে বাচ্চার উপর কতটা প্রভাব পড়বে জানো তুমি? আরহামে আর একটি শব্দও করল না, রেগেমেগে চলে গেল নিজের রুমে। অপেক্ষা করলো আলিশার আসার। আজকে এই মেয়ে সব জেদ ছাড়াবে সে।
সাহস কত এই মেয়ের, সে সাথে নেয়নি বলে নোমানের সাথে বাইরে যাবে। আজকে খালি আসুক। নোমান হলো ইজাজ খানের ছোটবেলার বন্ধুর ছেলে। নোমানের বাবা জামাল আহমেদের পরিবারের সাথে খানবাড়ির সম্পর্ক অনেক বছর পুরনো। তারা এক পরিবারের মতো একে অপরের বিপদে পাশে থাকে। তাই আরহাম আলিশার বিয়ের ব্যাপারটা এখনও খানদের কোনো রিলেটিভ না জানলেও আহমেদ বাড়ির সবাই জানে এবং তারাও এই বিষয়টি গোপন রাখতে সহযোগিতা করে। আরহাম আর নোমান সমবয়সী হলেও তাদের মধ্যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, যার কারণ আরহাম নিজেই। ছোটবেলার থেকেই আরহাম নিজে ব্যতীত অন্য কোনো কাজিনদের সাথে আলিশাকে মিশতে দিত না। তার মনে সেই একমাত্র আলিশাকে মারবে, আবার আদরও করবে, কিন্তু অন্য কেউ কেন করবে? কিন্তু আলিশা যেন ছোট থেকে আরহামের অবাধ্য, তাই সে মানা করার পরও সে নোমানের সাথে খেলতো, যার কারণে আরহাম একদিন রাগের বশে নোমানের গায়ে ইট ছুঁড়ে মেরেছিল। আর তখন থেকেই যেন আরহাম আর নোমানের শত্রুতা বিরাজমান। তবে আলিশার সাথে এখনও দেখা হলে কথা হয় নোমানের। আলিশার কাছে তার নোমান ভাই অনেক ভালো। এই যে আরহামের মতো তাকে বকে না, মারে না, বরং কেউ কিছু বললে তার থেকে বাঁচায়। তাই তো সে তার নোমান ভাইয়ের বিগ ফ্যান। রাত 8টা বাজে। নোমান মাত্রই আলিশাকে খান ম্যানশনে ড্রপ করেছে। আলিশা ঘরে ঢুকেই আগে নিজের রুমে গেল। আজ তার মন অনেক ফুরফুরে। নোমান ভাই আজকে তাকে অনেক ঘুরিয়েছে। আজ কতদিন পর আলিশা বাড়ি থেকে বের হলো। সব মিলিয়ে আজ সে ভীষণ খুশি। তাই আর আরহামের রুমে গেল না, কারণ সে জানে ওই হাদারাম যদি বাসায় থাকে তাহলে আজ তার কপালে শনি আছে। কেননা আলিশা আজ তার শত্রুর সাথে বের হয়েছিল, আর আলিশা আরহামের সাথে এখনও রেগে আছে। তাই সব মিলিয়ে সে নিজের রুমে গেল, কিন্তু গিয়ে কিছুক্ষণ বেডে বসে থাকলো। সে ফ্রেশ হবে কিভাবে? তার সব কাপড় তো আরহামের রুমে, আর এই রুমে যা আছে তা আলিশার ফিট হবে না, আর হলেও তা গায়ে লেগে থাকবে, যার ফলে পেটটা উঁচু দেখাবে। তার মানে আলিশাকে কি মোটা লাগবে? এটা দেখে তো আরহাম তাকে আবার গোল আলু ভেবে মজা নেবে। তাই সে অনেক ভেবে আরহামের রুমের দিকে পা বাড়ালো। আস্তে আস্তে দরজা খুলে দেখলো রুমের লাইট অফ। তার মানে কি আরহাম ফেরেনি? এই ভেবে সে রুমে প্রবেশ করেই দেখলো বেডের উপর আরহাম উল্টো হয়ে শুয়ে আছে, যা দেখে আলিশার লাগলো এই গন্ডার নিশ্চিত ঘুমোচ্ছে। তাই আর কিছু না ভেবে সে কাবার্ড খুলে নিজের কাপড় নিয়ে আবার আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা হয়ে বেডে শুয়ে পড়ল। অনেক ক্লান্ত সে। আজ আর রাতে খাবে না, বাইরে থেকে খেয়ে এসেছে। আর আজ মা বড় মাও খাবার নিয়ে বিরক্ত করবে না, কারণ সে জানে তাদের আজ এক দুঃসম্পর্কের ফুফুর বাড়ি যাওয়ার কথা। এই কথা তাকে বের হওয়ার আগে কল করে বলে দিয়েছেন আয়েশা, আর পই পই করে বলেছেন জলদি বাসায় ফিরতে। এসব ভাবতে ভাবতে তার চোখে ঘুম এসে হানা দিল, কিন্তু সে যেই না চোখ বন্ধ করতে যাবে তেমনি কে যেন তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রথমে ভয় পেলেও সে বুঝেছে এটা আরহাম। আরহামের হাত আস্তে আস্তে তার কামিজ ভেদ করে জায়গা করে নিল তার উদরে। হাতের স্পর্শ গভীর হতেই সে আরহামের হাত খামচে ধরল। প্লিজ স্টপ। কিন্তু না, আরহাম থামল না, বরং আলিশার কাঁধ থেকে চুল সরিয়ে সেখানে মুখ ডোবালো। আলিশা কেঁপে উঠল। যেই না আরহাম তার কামিজের চেন খুলতে যাবে সেই মুহূর্তে আলিশা বলে উঠল, আরহাম প্লিজ স্টপ। এটা শুনেই আরহামের হাত থামল, তবে সে আলিশাকে ছেড়ে দিল না, বরং আলিশার ঘাড়ে জোরে কামড় দিল। আর এত জোরেই দিল যে আলিশার ঘাড় থেকে রক্ত পড়তে শুরু করলো। আলিশা আহ করে চিৎকার করে উঠে বসল। অনেক বেশি ব্যথা পেয়েছে সে। কাঁধে হাত রেখে দেখলো জায়গাটা থেকে রক্ত পড়ছে। এটা দেখেই কান্না শুরু হয়ে গেল তার। আলিশার কান্নার আওয়াজে আরহাম হাত বাড়িয়ে সাইড ল্যাম্প অন করলো। মুহূর্তের মধ্যেই রুমটা আলোকিত হয়ে উঠল। সে দেখলো কান্নারত আলিশাকে, তবে একটা শব্দও করল না, বরং লাল চোখ নিয়ে আলিশার দিকে তাকিয়ে থাকলো, যা দেখে আলিশার কান্না আরও বৃদ্ধি পেল। মিনিট 5 পরও যখন আলিশার কান্না থামল না, তখন আরহাম ডান হাত দিয়ে আলিশার গাল চেপে ধরল। চুপ, একদম চুপ। কি করেছি শুনেই যেন আরহামের হাতের প্রয়োগ আরও বাড়ল। বাবু কষ্ট পাচ্ছে আরহাম। শুনেই আরহামের হাত শিথিল হলো। এখন বাবু কষ্ট পাচ্ছে, আর সারাদিন যখন নোমানের সাথে ঘুরেছিস তখন বাবুর কষ্ট হয় না? খালি আমি ধরলে কষ্ট হয়? নোমান ভাই আমাকে তোমার মতো মারে না, তাই বাবু কষ্টও পায় না। কোন সাহসে নোমানের সাথে বের হয়েছিলে? জানতিস না ওকে পছন্দ করি না আমি? তাহলে
কি করতাম আমি? ঘরে দম বন্ধ হয়ে আসছিল আমার। আর তোমাকে এত বলার পরেও তুমি নিলে না, তাহলে আর কি করার ছিল আমার? অপেক্ষা করিসনি কেন? আমি এসে নিয়ে যেতাম তোকে বাইরে। কেন করব অপেক্ষা? সব কি তোমার ইচ্ছে মতো হবে? আমার ইচ্ছার কি কোনো দাম নেই? বাচ্চা কি আমার একার? তাহলে সব কষ্ট আমার একা করতে হবে কেন? আমি কেন একা ঘরবন্দি হব, যেখানে সমান দোষী তুমিও, কিন্তু সব দায়িত্ব যেন আমার, সব মানা যেন আমার জন্য। তুমি তো ঠিকই সবাইকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছ। তাই সব কষ্ট তোর একার? আমি কিছুই করি না? আমার স্যাক্রিফাইসগুলো কি তাহলে? কোন স্যাক্রিফাইস করেছো তুমি? সারাদিন পর বাসায় এসে রাতে ঘুমাতে গেলে তোর বায়না শুরু হয়, এটা লাগবে ওটা লাগবে। রাতে 3টা বাজলেই তোর খিদা পায়, তখন উঠে আমার আবার রান্না করা লাগে। তোর হঠাৎ ভোরে ছাদে গিয়ে গান শুনতে মন চায়, তখন নিজের সব কাজ আরাম বাদ দিয়ে তোর ইচ্ছে পূরণ করি আমি। আর আমার এসব কিছুই তোর কাছে ম্যাটার করে না? আমি তা বলতে চাইনি। তাহলে কি মনে করেছিস তুই? তোর সব কথা আমি আজ অনেক হার্ড হয়েছে লিসা। এসব কিছু নোমান ঢুকিয়েছে তোর মাথায়। বলেই উঠে নিজের রুমে চলে গেল আরহাম। আর আলিশা উঠে গেল তার পিছু পিছু। আজ এই গন্ডার খেপেছে। আরহাম রুমে গিয়ে সোজা ব্যালকনিতে গিয়ে সোফাতে বসলো। একটু পরেই আলিশা এসে কিছু না বলেই তার কোলে বসে গেল। এতেই আরহাম বলল, এখনই ওঠ, নলে ফেরে দেব। আর বলবো না এসব সত্যি। আমি কিছুই মন থেকে বলিনি। তখন সকালের রাগ আর তোমার কামড়ের ব্যথায় খেয়াল ছিল না কি বলেছি। উঠতে বলেছে। এই গন্ডার, বলেছি না ইচ্ছে করে করিনি, তাও এমন করছিস কেন? বেয়াদব, এখনই ফেলে দেব বলছে। দাও ফেলে। সুযোগ নিচ্ছিস? আমার বাচ্চা তোর পেটে না থাকলে সত্যি ফেলে দিতাম। আলিশা আর কিছুই না বলে আরহামের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। আরহাম প্রথমে রেসপন্স না করলেও পরে বাধ্য হয় করতে। কিসের এক পর্যায়ে আরহাম অধৈর্য হয়ে ওঠে। এটা বুঝতে পেরেই আলিশা বাধা দিয়ে বলল, প্লিজ জান, আই নিড ইউ। সত্যি কেয়ারফুল থাকবো, তুই একটু অ্যাডজাস্ট করে নে প্লিজ। বলেই আলিশাকে আর সুযোগ না দিয়ে ওকে কোলে করে রুমে নিয়ে গেল। লাইট বন্ধ করো। না, আজ লাইট অন থাকবে। তোর পেটে আমার বাচ্চা আলিসা। প্লিজ লাইট বন্ধ করে, না হলে আমি চলে যাব। বাধ্য হয়েই আরহাম লাইট বন্ধ করে। এরপর দুজন মত্ত হয় দুজনায়। সকাল 9টা বাজে। সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে, যে যার মতো নাস্তা করতে ব্যস্ত। এর মাঝেই আয়েশা বলে উঠলেন, আলিশা, খেয়ে রেডি হয়ে নাও, আজ ডাক্তারের সাথে দেখা করবে, আর কিছু টেস্টও করাতে হবে। ঠিক আছে। আরাম, তুমিও যাবে সাথে? মা, তোমরা আজ তোমার নিয়ে যাও, আমার কাজ আছে। আমার বেলায় সবসময় কাজ থাকে। আলিশা, চুপ থাকো। বলেই উঠে চলে গেল আলিশা। আরহাম, আজকে তোমার যত ইম্পর্টেন্ট কাজ থাকুক সব বাদ রাখো। আজ তুমি আলিশার সাথে যাচ্ছ, এর বাইরে আমি আর একটা কথাও শুনতে চাই না। বাবা? কোনো কথা শুনতে চাই না আমি। সকাল 11টা বাজে। ডক্টর নীলুফারের কেবিনে বসে আছে আলিশা, আরহাম আর আয়েশা। ডক্টরের হাতে কিছুক্ষণ আগেই এসেছে আলিশার রিপোর্ট। তিনি রিপোর্ট দেখে কিছুক্ষণ আলিশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, বয়স কম তাই হয়তো কম বোঝো, তবে এতটাও অবুঝ নও তুমি নিশ্চয়ই যে এই অবস্থা এমন ভুল করবে। কি হয়েছে? ও ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? কি হয়েছে? কি করেছি আমি? মিসেস আয়েশা, আপনি একটু বাইরে যান, ওদের সাথে কথা আছে আমার। আমার সামনেই বলুন, কি ভুল হয়েছে? তা না জানলে কিভাবে ঠিক করব তা? দেখুন আয়েশা, আমি আপনাকে পরে ডেকে নিব, আপনি এখন বাইরে অপেক্ষা করুন। আয়েশা এক প্রকার বাধ্য হয়েই বাইরে চলে গেলেন। এদিকে আরহাম আর আলিশা ভেবে পাচ্ছে না কি এমন কথা যা মার সামনে বলা যাচ্ছে না। এবার বলেন আন্টি, কি ভুল হয়েছে? লাস্ট কবে ইন্টিমেট হয়েছিলে তোমরা? এই কথা শুনেই যেন বিব্রত বোধ করলো দুজনে। কি চুপ করে আছো কেন? উত্তর দাও। ডাক্তার আর উকিলের সাথে কখনো মিথ্যা বলতে হয় না আলিশা। আরহাম যেন পাশে নেই এমন একটা ভাব নিয়ে ফোন টিপছে, তবে ভিতরে ভিতরে সে ভীষণ লজ্জা পাচ্ছে। তুমি জানো এই সময়টা কতটা রিস্কি? 5 মাস চলছে তোমার, এই সময় তোমাদের নিজেকে সংযত রাখা উচিত ছিল। তোমার রিপোর্ট দেখে বুঝেছি আমি, কিন্তু তোমার থেকে জিজ্ঞেস করার কারণ যাতে তোমরা কেয়ারফুল থাকো। আশা করি বুঝতে পেরেছো। আলিশা,
তোমার রক্ত কম, তোমার নিজের খাওয়া দাওয়া ঠিক করতে হবে। আমি যা যেভাবে চার্ট করে দিয়েছি সেভাবে নিয়ম মেনে চলবে। আর বয়স কম তোমার, তাই না বুঝে কোনো ভুল করবে না। বুঝতে পেরেছি। আরহাম, তুমি নিজের বইয়ের দিকে খেয়াল দাও। নিজেদের নিয়ে এতটা উদাসীন হওয়া ঠিক নয়। আরহাম চুপ করেই রইল। এখন তোমরা আসতে পারো। আর মিসেস খানকে বলো আমার সাথে এসে কথা বলতে। ওরা মাথা নাড়িয়ে বের হয়ে গেল। আয়েশা কেবিনে এসে বসলো। রিপোর্ট সব ঠিক আছে তো? কোনো চিন্তার বিষয় নেই তো? আরাম বললো আপনি আমায় ডেকেছেন। মিসেস আয়েশা, রিল্যাক্স হয়ে বসুন। চিন্তার কোনো বিষয় নেই, তবে কিছু ব্যাপারে আপনার খেয়াল রাখতে হবে, তাই আপনাকে ডেকেছি। বলুন। আলিশার ব্লাড লেভেল অনেক কম। এমন চলতে থাকলে বাচ্চা ডেলিভারির সময় বিপদ হতে পারে। আমি চার্ট বানিয়ে দিয়েছি ওকে, সেভাবে খাওয়াবেন। আর হ্যাঁ, আর একটা বিষয়, আসলে ওরা দুজনের বয়স কম, আবেগ বেশি, তাই না বুঝে ভুল করে ফেলতে পারে, যা এই সময় খুবই রিস্কি। বুঝেছিনি তো কি বলতে চাচ্ছি? যদি সম্ভব হয় তাহলে আলিশাকে বুঝাবেন। এই সময় মেয়েরা সবচেয়ে বেশি নিজের মায়ের সাথে কমফোর্টেবল ফিল করে, তাই হয়তো আশা করি আপনি বুঝালে সে বিষয়টা আমলে নিবে। আয়েশা যেন এখন ব্যাপারটা বুঝতে পারলো যে কেন তাকে তখন কেবিন থেকে যেতে বলেছিল। সে বলল, ঠিক আছে। আয়েশা আসা মাত্রই তারা বাড়ির পথে রওনা হলো। পুরো গাড়িতে আয়েশা একটা কথাও বলল না। আরহাম পথেই নিজের একটা কাজে রাস্তায় নেমে গেল। রাতে বাড়ি ফিরে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আয়েশা বেগম আলিশাকে আবার মেরেছে। আরহাম সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরল। এসেই সোজা নিজের রুমে গিয়ে দেখল আলিশা নেই। অন্য রুমে আছে ভেবে সে ফ্রেশ হয়ে আসলো। আসার পরও আলিশা নেই। আর কিছু না ভেবে সে কিচেনে গেল কফি আনতে। সারাটা দিন অনেক কাজ ছিল, মাথাটা ধরে গেছে তার। কিচেনে গিয়ে দেখলো তার মা রাতের রান্নার আয়োজন করছে, কিন্তু মুখটা আজ এত থমথমে লাগছে কেন? কি হচ্ছে মা? কিছু নেই। কেউ এসেছো? কফি লাগতো। দিচ্ছি, দাঁড়াও। লিসা কই? আসার পর থেকে দেখিনি। তোমার দাদির রুমে হবে, ওখানে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। জ্বর এসেছে বোধহয়। কি হলো? বিয়ে গেলে তো ঠিক ছিল। বিকালে তো আর মার খায়নি, তাই ঠিক ছিল। মানে কি এসবের? ঠিক করে বলবে কিছু? আয়েশা আজও মেরেছে পুতুলকে, আর এবার অনেক জোরেই থাপ্পড় দিয়েছে। ভাগ্যিস পেছনে আমি ছিলাম, না হলে মেয়েটা পড়ে আজ কোনো দুর্ঘটনা হতো। কেন মেরেছে? এবার যেন চুপ হয়ে গেল শাইনা। ছেলেকে মা হয়ে কিভাবে বলবেন তিনি? কি হয়েছে বলো, কি করেছে লিসা? আমি জানি না। তোমার কফি হয়ে গেছে, নাও। খাবো না আমি। বলেই চলে গেল আরহাম। আলিশা ঘুমোচ্ছে, শরীর গরম হয়ে আসছে তার। আরহাম তাকে কোলে করে নিজের রুমে নিয়ে গেল। অপেক্ষা করতে লাগলো আলিশার জাগার কারণ তার জানতে হবে হঠাৎ কি হয়েছিল যার জন্য এই অবস্থায়ও ছোটো মা মেরেছে। কিছুক্ষণ যেতেই আলিশার ঘুম হালকা হলো। সেই চোখ পিটপিট করে দেখলো সেই আরহামের বুকে শুয়ে আছে। এটা বুঝতেই যেন লাফিয়ে উঠল। লিসা, আস্তে। এত লাফাচ্ছিস কেন? আমাকে এখানে কেন এনেছে? আমি তো দাদির কাছে ছিলাম। আমি এনেছি। আর দাদির রুমে কেন ঘুমিয়েছিস? আমি এখানে থাকবো না। তাহলে কোথায় থাকবি? আমার রুমে। এটা কার রুম? তোমার। তোর না? তাহলে এখানে তোর জিনিসপত্র কেন? সব ফেলে দেবো এখনই। আমি যাচ্ছি। বলেই আলিশার হাত ধরে ফেলল আরহাম। দাঁড়া, কি হয়েছে? এমন করছিস কেন? কিছু জিজ্ঞেস করেছে লিসা? মা বকবে এখানে থাকলে। কি? ছোট মা কেন বকবে? আর আজ তোকে মেরেছে কেন? সব বল। সব তোমার জন্য হয়েছে। কি করেছে আমি? এসবের সাথে ছোট মার কি সম্পর্ক? ডাক্তার সব বলে দিয়েছে মাম্মাকে। হোয়াট? কি বলেছে? জানি না, তবে যাই বলেছে তাতে মা অনেক রেগে আছে আর আমাকে অনেক বকা দিয়েছে। আর বলেছে আজকে থেকে যাতে তোমার সাথে না থাকি, তাহলে নাকি তার থেকে খারাপ আর কেউ হবে না। এটা শুনতেই আমি বলেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তখন অনেক জোরে মেরেছে। বলেই কান্নায় ভেঙে পড়ল আলিশা। সব শুনে যেন স্তব্ধ হয়ে গেল আরহাম। দেখো এখনো লাল হয়ে আছে গালটা। বলেই আরহামের গলা জড়িয়ে ধরল। আরহাম চুপ করেই আছে। আমি এখন যাই, মা দেখলে বকবে। চুপচাপ এখানে থাক, কোথাও যাবে না তুই। কিন্তু মাম্মা। আমি দেখে নেব। বলেই আরহাম দরজা লাগিয়ে চলে গেল আয়েশা বেগমের রুমে। কে? ছোট মা,
আমি আরহাম। আসো বাবা। আলিসাকে কেন মেরেছ? আয়েশা চুপ করে আছেন। ছোট মা, কিছু জিজ্ঞেস করছি তোমায়। আমি আমার মেয়েকে কেন মেরেছি তার কৈফিয়ত কি এখন তোমাকে দিয়ে লাগবে আমার? অবশ্যই লাগবে। তুমি যাকে মেরেছ এখন সে তোমার মেয়ের আগে আমার বউ। বিয়েটা মানো আদৌ? বিয়ের মানেও জানো? না মানলেও না জানলেও সে আমার বউ। আর আমার বউয়ের গায়ে এই নিয়ে তুমি দ্বিতীয়বার হাত ধরেছ। বেয়াদবি করছো আরহাম? তা আমি তোমার সাথে কোনোদিন করিনি, বরং তুমি আমার ফ্রেন্ডের মতো ছিলে। সবসময় সবকিছু শেয়ার করতাম তোমার সাথে। কিন্তু আলিশার প্রেগনেন্সির পর থেকেই তুমি এমন হয়ে গেছো কেন? এই ছোট মাকে তো আমি চিনি না। ছোট্ট মানুষ আছো, তার মতোই ব্যবহার করো। আলিসাকে মারার কারণ জানতে পারি, তাও আবার এমন অবস্থায় মেরেছে ওকে। আমি ওর মা, আমার দিকে বেশি ভালো কেউ ওকে বাসবে না। কিন্তু এই মেয়ে বারবার এমন কিছু করে যা আমাকে হাত তুলতে বাধ্য করে। এবার কি করেছে? তা আলিশাকেই জিজ্ঞেস করো। ওকে আমার সাথে থাকতে মানা করেছে কেন? কারণ এখন তোমাদের একসাথে থাকা ঠিক নয়। সেটা বলার তুমি কেউ নাও। আরহাম, অনেক হয়েছে, আর না। আমার বউ কোথায় থাকবে তা দেখার জন্য আমি আছি। তোমাদের এসব নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, এখন তো আমিই খারাপ। তুমি, তোমার দাদি, সবাই আমাকেই খারাপ বলবে, কারণ আমি ওকে মেরেছি। কিন্তু একবারও কি ভেবেছো ওকে মারার পর আমার কতটা কষ্ট হয়? আরহাম আর কিছু না বলেই চলে গেল। কিছু খাবি? না। বাবুর কষ্ট হবে, খেয়ে নে। মাকে কি বলেছো? এইসব তোর জানার বিষয় না। বলো। খাবার আনছি, চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা। আরহাম যেই বেড থেকে উঠবে তখনই আলিশা বলে উঠল। কি হচ্ছে? আলিশা কিছু না বলেই আরহামের হাতটা নিজের পেটের উপর রাখল। কিছু টের পাচ্ছ? আরহামের হাত যেন শিথিল হয়ে এলো। কিছু একটা নড়ছে। হ্যাঁ, তাই তো, তাদের বাবু নড়ছে, তাদের অংশ। আরহাম ঝুঁকে আলিশার গোল ফ্রক পেটের উপর তুলে ধরল। ওখানে হাত রেখে কিছু অনুভব করার চেষ্টা করলো যেন। কি করো? চুপ থাক, দেখতে দে। বলেই আলিশার পেটে চুমু দিল। এর মধ্যেই যেন ছোট প্রাণটি আবার নড়ে উঠল, যেন সে তার বাবার আদরের উত্তর দিচ্ছে। ভোর 4টে বাজে। এই ওঠো, বাবুর খিদে পেয়েছে। বলেই আরহামকে ধাক্কা দিতে লাগলো আরিশা। আরহাম ঘুমের ঘোরে আছে। ওই গন্ডার ওঠ বলছি, না হলে লাথি মেরে বেড থেকে ফেলে দিব। কি হচ্ছে বেয়াদব? ঘুমোতে দে আমাকে। তুই ঘুমাবি মানে? তোর এত বড় সাহস! আমি এদিকে ঘুমোতে পারছি না, আর তুই ঘুমাবি মানে? কেন? তোকে কে মনে করেছে ঘুমাতে? তোর বাচ্চা আমাকে ঘুমাতে দিচ্ছে না, গন্ডার। কার বাচ্চা? কোন বাচ্চা? আমি নিজে তো একটা কিউট বাচ্চা। ওঠ, কিউট বাচ্চা না হলে তোকে মেরে বানিয়ে দিব লাল গরু। কোথায় গরু? গরু কে এনেছে? তুই উঠবি নাকি আমি তোর উপর পানি মারবো? উঠছে, দাঁড়া। অনেক কষ্টে আরহাম চোখ খুলে তাকালো, তারপর উঠে বসলো। এবার বল কি হয়েছে? বলবো না আমি। তুই দেরি করে উঠছিস কেন? এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দেব বেয়াদব। কাকে তুই বলছিস? না মানে কিছু না। বল এখন। বাবুর খিদে পেয়েছে। কই বাবু? তো খাওয়া বাবুকে। এত রাতে কি খাবো? দাঁড়া, ফ্রিজে কিছু থাকবে, গরম করে নিয়ে আসে। না, আমি পাস্তা খাবো। এত রাতে পাস্তা কই পাবো? তুমি বানিয়ে দাও। কাল খাবি, এখন অন্য কিছু খা। দেখ বেবি, দেখ, তোর বাপ তোকে ভালোবাসে না। থাক, তুই না খেয়ে থাক। বলেই শুয়ে যাচ্ছিল আলিশা। হয়েছে, থামা নাটক এবার। ওয়েট কর, বানিয়ে আছে। আমিও যাব তোমার সাথে। আরহাম কিছুই বলল না, হেঁটে যেতে লাগলো কিচেনের দিকে। আলিশাও গেল তার পিছু পিছু। আরহাম রান্না করছে আর আলিশা ক্যাবিনেটের উপর বসে পা নাড়াচ্ছে। আরেকটু অপেক্ষা কর। আরহামের পরনে কালো রঙের টি শার্ট আর অ্যাশ রঙের 3/4 প্যান্ট। রান্নার কারণে ঘেমে টি শার্টটা গায়ে লেপ্টে আছে। হাতের মাসল ফুলে উঠেছে, ভীষণ হট লাগছে তাকে। এমনি এমনি তো তাকে সবাই চকলেট বয় বলে না। এইসব ভাবতে ভাবতে আলিশা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরহামের দিকে। আলিশা হঠাৎ উঠে আরহামের পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। লিসা ছাড়, বিরক্ত করবি না। আলিশা কি কথা শোনার মেয়ে? সে কিছু না
সে কিছু না বলেই হাত ঝুঁকিয়ে দিল আরহামের টি শার্টের ভিতর। তারপর তার হাত বিচরণ করতে লাগলো আরহামের সারা পিঠে। আজ হঠাৎ এত আদর? তোমায় ভীষণ হট লাগছে। এমনিতে লাগে না? না, বেয়াদব। স্মৃতি পেয়েছিস, তে মূল্য দিচ্ছিস না। তাহলে মেয়েরা আরহামের দেখা পাওয়ার জন্য তার পায়। আসছে আমার চকলেট বয়। হয়েছে, ছাড় এখন, গরম লাগছে। আমার ঠান্ডা লাগছে তাই ছাড়বো না। বিছানা চল, তোকে গরম করে দেই। অসভ্য। বলেই হাত সরিয়ে ফেলল আলিশা। ওদের কথোপকথনের মাঝেই রেডি হয়ে গেল পাস্তা। নে, খেয়ে আমি উদ্ধার কর। খাইয়ে দাও। আরহাম কাঁটা চামচে পাস্তা তুলেই আলিশার মুখের সামনে ধরল। মজা হয়েছে। তা তো হবে, দেখতে হবে না কে বানিয়েছে। আমার গন্ডার বানিয়েছে। যা, দেব না তোকে। আরেকবার যদি গন্ডার বলেছিস। বলবো না, দাও আর তুমিও খাও। আমি খাবো না। তুমি না খেলে বাবু রাগ করবে, বলবে তার মাম্মা তার পাপাকে না দিয়ে সব খেয়ে ফেলেছে। এটা বলে নিজেই আরহামের মুখের সামনে পাস্তা তুলে ধরল। খেতে খেতে কবে যে আলিশার ঠোঁটের পাশে পাস্তার সস লেগে আছে তা খেয়ালই করেনি। এখনো বাচ্চাদের মতো খাস। মুখের চারিপাশে কি করেছে সেসব? আরহাম টিস্যু দিয়ে না মুছে আচমকা আলিশার ঠোঁটজোড়া দখলে নিয়ে ফেলল। আলিশা একটু অবাক হলেও পরেই নিজেই আরহামের মাথার পিছনে 2 হাত দিয়ে সায় দিতে লাগলো। দুজন দুজনাতে এতটাই মত্ত ছিল যে তারা ভুলেই গেল যে তারা কিচেনে আছে। হঠাৎ কিছু ভাঙার শব্দে থেমে গেল তারা। পাশে তাকাতেই দেখলো ইজাজ সাহেবের হাত থেকে পানির গ্লাস ভেঙে পড়েছে। ইজাজ সাহেবকে দেখতেই একজন আরেকজনের থেকে ছিটকে দূরে সরে গেল তারা। লজ্জায় যেন তারা 3 জন পানিতে মিশে যাচ্ছিল। ওই মানে ওই পানি নিতে এসেছিলাম। বলেই উল্টো পথে হন্তদন্ত করে চলে গেলেন ইজাজ সাহেব। আরহাম আর আলিশা তাড়াতাড়ি করে নিজেদের রুমে চলে গেল। কি হলো, পানি খেলেন? হ্যাঁ। আপনাকে এমন লাগছে কেন, যেন চুরি করতে গিয়ে ধরা খেয়েছেন? কিছু না, ঘুমাও। আর হ্যাঁ, আজকের পর থেকে রুমেই পানি রাখবে যাতে বাইরে বের হতে না হয়। পানি তো ঘরেই থাকে, আজকেই ছিল না। মিনু হয়তো খেয়াল করেনি। তাও এবার থেকে খেয়াল রাখবে। আর তুমিও রাতে বিরাতে রুম থেকে বের হবে না। কি আবল তাবল বলছো এসব? কিছু না, আজকালকার বাচ্চারা বড়ই নির্লজ্জ। কি বিড়বিড় করছেন? ঘুমাও। আপনিও ঘুমান। সব তুমি করেছো। কে বলেছিল কিচেনে ওই সব করতে? এখন আমি কিভাবে বড় আব্বুর সামনে যাব? সব এখন আমার দোষ? তোর এত রাতে খেতে পেয়েছে কেন? তোর দোষ সব। আমার না, তোমার বাবুর খিদে পেয়েছিল। সবকিছু বাবুর উপর দিচ্ছিস কেন? কারণ সে বাপের মতো হয়েছে, খালি আমাকে বিপদে ফেলে। দাঁড়া তুই আজকে। বলেই বালিশ ছুঁড়ে মারল আলিশার দিকে। আলিশা তা ক্যাচ করে আবার ছুঁড়ে মারল আরহামের দিকে। এভাবেই খুনসুটিতে কেটে গেল আরও 1 মাস।